মুঠো আজ দিলাম খুলে, যাচ্ছে তা নিয়ে নাও। গান বানানোর জন্য মানুষই লাগছে, হিট হওয়ার এক্সপেকটেশনটা আমার নেই। শুধু হুকলাইন মনে থাকার জন্য যে গানগুলো ভালো লাগে সেই গানগুলো কিন্তু আমার ভালো লাগার গান নয়। মনে পড়লে অকারণ কাউকে বলা, what a crazy album that was. So হিট হওয়ার কনসেপ্টটা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা টাকা ইনভেস্ট করছেন তাদের কাছে ইম্পর্টেন্ট। প্রমোশন করাটা একজন শিল্পীর কাজ নয়। নমস্কার, দা বলে আপনাদের স্বাগত। এই মাসটা বিশেষ করে যেটা বলা হয় সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সঙ্গীতের একটি মাস, ওয়ার্ল্ড মিউজিক ডে এই মাসেই পড়ে 21শে জুন। এবং 21শে জুনের যেই বিষয়টা হয়ে থাকে, আমরা দেখি যে সব শিল্পীরা, বাংলার প্রতিটা শিল্পী নয় তাদের নতুন গানের অ্যালবাম মানে সিঙ্গেলস এখন রিলিজ করছে, নয় কোনো একটি অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে। আমার সঙ্গে রয়েছে দুর্নিবাস সাহা, যিনি 21শে জুন কোথাও নেই, তিনি 28শে জুনের জন্য আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন। কিসের প্রিপারেশন, কি বৃত্তান্ত, কেন এই অনুষ্ঠান, এই গোটাটা নিয়ে তার সাথে কথা বলবো। প্রথমেই দুর্নিবাস কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে খুব সুন্দর একটা আমার কাছে একটা ব্রিফ এলো। সেই ব্রিফে যদি যেটাকে বলা হয় যে এই ইন্টারভিউটার একটা সামারি, সেই সামারিতে বলা হচ্ছে যে দেখা হবে বলে একটি মানুষ, মানব মিত্র যদি আমি ভুল না করে থাকি, সেই মানুষটার নাম, সে ইনভিজিবল একটা মানুষ, সে থাকে হচ্ছে এয়ারপোর্ট বা দমদমের কাছাকাছি একটি মানুষ। না এখানে জাস্ট এক্ষুনি কেটে দিই, তোর কাছে যে কনসেপ্ট নোটটা গেছে সেইটা থেকে আমরা ইভলভ করে আমরা মানব মিত্রকে টাটা করে দিয়েছি। আচ্ছা, মানব মিত্রকে টাটা করে আমরা অন্য আর একটা গল্পে চলে গেছি এই মুহূর্তে। সো সেই গল্পটা নিয়ে আমরা এখন কাজ করছি। সেই গল্পটা একটা অপেক্ষার গল্প। আচ্ছা, সেই গল্পটাতে দুজন মানুষ আছেন এবং একজন তার মধ্যে অনেক বয়স তার, কিন্তু তার এক্সপিরিয়েন্স গুলো সে শেয়ার করছে এবং সেই এক্সপিরিয়েন্স শেয়ার করার মধ্যে তার লাইফের বিভিন্ন ইমোশনের যে অপেক্ষাগুলো সেগুলো ফুটে উঠছে সেই গল্পটার মধ্যে। আর সেই দেখা হবে বিষয়টা হচ্ছে অপেক্ষার, দেখা হবে অপেক্ষা। আচ্ছা, আচ্ছা, উই আর ওয়েটিং। সি, আমরা বাঙালিরা যখনই তোমার সাথে আমার যখন দেখা হয় বা কথা হয়, কোথাও একটা আড্ডা হলো, ওখান থেকে বেরিয়ে আসার সময় কিন্তু আমরা এই শব্দটা বলে থাকি, দেখা হবে ভাই, আসছি। কিন্তু দেখা হবে বলেও কিন্তু অনেক দেখা হয় না, সেটাই অপেক্ষা। আচ্ছা, সো সেই অপেক্ষাটা নিয়েই গল্পটা, এবং এই অপেক্ষার অনেকগুলো রস হয়, মানে ইমোশনের যতগুলো রস হয় ঠিক অপেক্ষারও ততগুলো রস হয়। বেসিক্যালি আমাদের ইমোশনের যে নবরস, মানে শৃঙ্গার, হাস্য, তারপরে ক্রোধ, অ্যাঙ্গার ওরকম ভাবে না। তোর যেটা আছে হচ্ছে বীরা আছে, রদ্রা আছে, রদ্রার মধ্যেই রাগের রুদ্ররূপ, যেটা তো ওইটা বিভিন্ন মানে নবরসটাকে আমরা সঙ্গীতে যতটা না রিলেট করি তার থেকে অনেক বেশি আমরা থিয়েটারে বা ডান্সে রিলেট করি। অভিনয়তেও থাকে, হ্যাঁ, অভিনয় থিয়েটারে বা ডান্সে ওইটাতে অনেক বেশি রিলেট করি। সো সেইটাকে গল্পের মধ্যে দিয়ে যাতে সঙ্গীতের থ্রু দিয়ে আমরা সেটা বলতে পারি, সেটারই একটা চেষ্টা। মানে এই নটা আমি যদি মানে যদি আমি জানি না খুব ভুল বলবো কিনা, সেটা হচ্ছে যে এই যে গোটা শোটা মানে দেখা হবে যেটা 28 তারিখে হচ্ছে জিডি বিড়লাতে, সেই শোটা 9 ভাগে ভাগ করা রয়েছে। মানে আমরা এরকম ভাবে দেখবো না, এটা মিক্সড অফ ইমোশনস। আমি দর্শককে একটাই জিনিস বলবো, আপনারা অনুষ্ঠানটা দেখতে আসুন, তাহলে যেটা হবে আপনারা বুঝতে পারবেন যে আমরা নবরসটাকে আলাদা করে ক্যাটাগরাইজ করার চেষ্টা করিনি। আচ্ছা, আমরা পুরো ব্যাপারটাই যে একটা খুব হিউম্যান একটা ইমোশনাল স্টেট, এইটাই বোঝানোর চেষ্টা করেছে। অনুভূতিটাই যে আসল, এটাই কিন্তু গোটা অনুষ্ঠানটা জুড়ে বোঝানোর চেষ্টা। এবং গানগুলো আমরা যে স্তরে স্তরে চুজ করেছি, সেখানে যেরকম প্রার্থনা আছে, সেরকম আনন্দের উল্লাসও আছে, সেরকম রাগও আছে, সেরকম অভিমানও আছে, সেরকম দুঃখও আছে। এই সব কটা জিনিসের একটা মিক্সড ব্যাক প্রেজেন্টেশন, বাট উইথ এ স্টোরি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে যেই গানগুলো ভাবা হয়েছে বা যেই গানগুলো নিয়ে সেদিনকে অনুষ্ঠানটা হবে, সেই অনুষ্ঠানে যে গানগুলো ভাবা হয়েছে সেইগুলো কি অনেক দিন ধরে প্রিপারেশনটা চলেছে, যে ভাবনা চিন্তা করে কি কি গান রাখবো না রাখবো, কোনটা বাদ যাবে কোনটা থাকবে, এরকম করেও ভাবা হয়েছে? মানে আমি বলতে চাই যে হিন্দি বাংলা কিরকম করে সাজানো? মানে আমরা দেখা হবে এর আগে 2 বছর আগে করেছিলাম রবীন্দ্র সদনে, দেখা হবে সদনে। সেখানে আমরা অনুষ্ঠানটাকে 3টে ভাগে অ্যাকচুয়ালি ভেঙেছিলাম, যেটা এবার করছি না। এইবারের ভাঙাটায় আমাদের মানে অনুষ্ঠানটাকে ভাঙার এই কারণটা ছিল আগেরবার যে 3 রকমের প্রেজেন্টেশন একজন একটা গলার থ্রু দিয়ে কিরকম ভাবে হতে পারে। শুধু প্রথম পার্টে ছিল শুধু জাস্ট উইথ এ পিয়ানো, তারপর ছিল উইথ এ পিয়ানো অ্যান্ড
with a story, and the third part was full band performance, সবাই মিলে গান গাইছে। এবার যেটা করেছি আমরা, আমার যে সেটআপটা আছে দুর্নিবাসা কালেক্টিভ, দে আর প্লেইং and we are featuring a lot of musicians। আচ্ছা, আমরা সেই কাজটা করার জন্য এখন আমরা এখানে আছি, আমরা এখানে শুটিং। সো স্টুডিওর মধ্যে রিহার্সালটা কিরকম ভাবে হয়, দিস ইজ আ এক্সপেরিমেন্টাল procedure that we're going through। So আমাদের এক্সিকিউশনটার মধ্যে we are keeping that uniqueness। So দেখা হবে তে 9টা ভাগে ভাঙার গল্পটা নয়, আচ্ছা, এক্সপেরিয়েন্সটাকে একবার এক্সপেরিয়েন্স করারই প্রচেষ্টা। এবং আমরা অনেস্টলি চাইছি যে একটা উইদাউট ব্রেক শো করতে, কিন্তু অনুষ্ঠানের মধ্যে একটা ব্রেক থাকার মনে হয় দরকার, সেটার জন্য we are keeping the break, but flow with the considering the flow of the content, it's a single flow show, ঠিক, there is no break to it। ঠিক। এই বছরটা একটা দুর্নিবারের আরেকটা জিনিস তুমি যেটা জিজ্ঞাসা করলে যে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করা কিনা, সেটাই সেই সূত্রে দেখা হবে সদনের কথাটা বলেছিলাম। এই দেখা হবে গানের লিস্ট আমরা তৈরি করেছি গত বছর অগস্টে। আচ্ছা, এবং নবরসটাকে যে এক্সপ্লোর করব সেই চিন্তা ভাবনাটা তখন থেকেই আমাদের চলছে। এবং গল্প সিলেক্ট করার যে প্রসেসটা, সেইটা আমরা এই কিছুদিন আগে এসে ফাইনাল করলাম। এবং অ্যাকর্ডিংলি আমাদের মিউজিক্যাল কাজকর্ম যেগুলো হওয়ার, সেটা খুবই সদ্য শুরু হয়েছে যদিও, মানে কিন্তু গল্প শুরু হওয়ার মানে আমি বলতে চাইছি যে গানের সঙ্গে সঙ্গে একটা গল্প চলবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বেশ। আচ্ছা, সেইটাকে কনফার্ম করা, সেটার প্রেজেন্টেশনটা মানে কতটা ফিজিবল, স্টেজের প্রেজেন্টেশনটা এক্স্যাক্টলি কিরকম, দেখে কি শুধুই মনে হবে যে একদল ছেলে গান গাইছে, নাকি মনে হবে একদল ছেলে কোথাও একটা সিচুয়েশনের মধ্যে প্রেজেন্ট করছে কোনো একটা কিছু। বিকজ মানে জিডি বিড়লা হোক, রবীন্দ্র সদন হোক, যেখানেই হোক না কেন, একটা গানের অনুষ্ঠান বলতে সবসময় এটা দেখা যায় যে অনেক ইনস্ট্রুমেন্টস রাখা আছে স্টেজের মধ্যে। উই আর ট্রাইং টু এলিমিনেট দ্যাট, উই আর ট্রাইং টু এলিমিনেট লট অফ থিংস, লট অফ ডিস্টারবেন্সেস ইন কেস অফ প্রেজেন্টেশন। থিয়েটারের ক্ষেত্রে অনেক সময় একক নাটক যেরকম হয়, এইখানে আমরা এই মিউজিক্যাল প্রেজেন্টেশনটাকে একটা কোথাও থিয়েটারের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা বিষয় বলতে চাই যে এই বছরটা দুর্নিবার পক্ষে ভালো বছর একটা বলতে চাই, কারণ এই কারণে কারণ একটা সুপারহিট ছবি কিলবিল সোসাইটি, সেখানে একটি গান, যে গানটা দুর্নিবারের গলায় শোনার পরে এটা প্রথম দিক থেকেই ট্রেন্ডিং চার্টে যাওয়ার একটা ব্যাপার ছিল, এবং সেটা অনেকের পছন্দ হয়েছে। গানের মুগ্ধতা হতে পারে, কণ্ঠস্বর ভালো লাগতে পারে, মিউজিক গোটাটা নিয়েই। কিন্তু বিষয় হচ্ছে যে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে যেই গানগুলো সুপারহিট হয় দুর্নিবার, আমি এটা এই একজন লিসেনারের পক্ষে দাঁড়িয়ে প্রশ্নটা করছি, যেই গানগুলো হিট হয় বা সুপারহিট হয়, সেই গানগুলো সুপারহিটের মেয়াদ এটা কত বছর থাকে? মানে একটা গান হলো, মানে আমাদেরকে বারবার ফিরে যেতে হয় কিশোর কুমার বা ওই এরার কাছে, যেই গানগুলো হিট হয় সেটার মেয়াদটা কত বছর থাকে? সেটা অন্য একটা গান এসে, নতুন একটা গান এসে তাকে পিছিয়ে রেখে যায়। দেখো শুভঙ্কর, মানে এভারগ্রিন গানগুলো কি, মানে এই জন্মের এভারগ্রিন গান কি আদৌ হয়? হ্যাঁ, এই জন্মের এভারগ্রিন, মানে এই প্রজন্মের কথা বলছি, এই প্রজন্মের এভারগ্রিন গান আমরা বুঝতে পারবো আরো 5টা প্রজন্ম পরে গিয়ে। তা আমি আরো 5টা বছর পিছিয়ে কোনো একটা গান, যেই গানগুলো এখনো মনে থাকে যায়, আমার খুব যদি মনে হয় 5 বছর আগের, 5 বছর একটু ইয়ের কথা বলছি, অটোগ্রাফের গানটা আমার মনে আছে, কিন্তু তার অনেক আরো কত বছর আগে। কিন্তু আমি তাই বলছি, কাছাকাছির মধ্যে যে এমন একটা গান, যেই গানগুলো আমার মনে থেকে যাবে বা আমার গানটা প্লে লিস্টে ঢুকে যাবে, যে এখনো যে গানগুলো আমাদের থাকে, সেরকম গানের কথা বলছি আমি। মানে এইটা কি খুব তাড়াতাড়ি ছবি হচ্ছে, খুব তাড়াতাড়ি সবাই গান গাইছে, খুব তাড়াতাড়ি একের পর এক কন্টেন্টের সঙ্গে 4-5টা গান জুড়ে যাচ্ছে বলে সেই গান বানানোর জন্য মানুষই লাগছে না? তাহলে মানে স্পিডটা বোঝার চেষ্টা করো। মানে এখানে একটা জিনিস খুব ক্লিয়ার, মানে উই ক্যানট বি হোপলেস, নাম্বার 1। প্রথম কথা হচ্ছে, হোপলেসটা যদি না হই তাহলে আমার এই এক্সপেকটেশনটাই থাকবে না। মানে when you are saying যে 7 জন্মের পরিচয় ইজ আ হিট, ইটস স্ট্রাইকিং মি, আচ্ছা হ্যাঁ অনেক মানুষ শুনেছে, বাট টিল ওইটুকু নিয়েই আমি খুশি যে মানুষের কাছে গানটা পৌঁছেছে, দে হ্যাভ লিসেন টু ইট, তাদের ভাল লেগেছে, ব্যাস, আর কিছু না। হিট হওয়ার এক্সপেকটেশনটা আমার নেই। এটা সো এই প্রশ্নটার উত্তরটা আমি যেভাবে দিতে পারবো সেটা হচ্ছে, আমার কাছে যদি কোনো গান ভালো লাগার হয়, সেটা আজকে শুনলে আমার যদি ভালো লাগে, সেই গানটা আমার 10 বছর পরে শুনলেও ভালো লাগবে। কিন্তু যদি ওই শুধু হুক লাইন মনে থাকার জন্য যে গানগুলো ভালো লাগে, শুধু হুক লাইন মনে থাকার জন্য যে গানগুলো ভালো লাগে, সেই গানগুলো কিন্তু আমার ভালো লাগার গান নয়। ওইগুলো আমার কিছু মুহূর্ত ভালো লাগার মেমরি, এছাড়া আর কিছু না।
ঠিক ঠিক। সো সেই জিনিসটা একটা সেটা কমছে, মানে সেই সেটা কমছে কি বাড়ছে আমি জানি না এখনো, মানে কি বলবো, যদি রেফারেন্স হিসেবে বলতে হয় আমার কাছে মনটাহারেও তো এখনো ততটাই ভ্যালিড। মনটাহারে তো 4 বছর আগে রিলিজ হওয়া আমার একটা গান। বা মুঠো আজ দিলাম খুলে যাচ্ছে তা নিয়ে নাও, নিঃস্ব হওয়ার এই তো সুযোগ দিতে পারি হাতে রেখা। এই গানটা হিট নয় কিন্তু মনে পড়লে অকারণ কাউকে বলা, what a crazy album that was, right? So এই ধরনের গানগুলো কিন্তু গান হিসেবে মনে আছে। এই গানগুলো আমার হিটের তকমা বা সুপার এইটা আমার কাছে হিট। সো এখন হিটের কনসেপ্টটা ইজ ভেরি পার্সোনালাইজড। আমি প্রিটি শিওর তোমার প্লেলিস্টে এরকম কিছু গান থাকবে যেটা হয়তো অন্য আরো 10টা মানুষের সাধারণত ভালো লাগে না, তাই না? সো আমার কাছে এখন হিট লিস্ট, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, প্রত্যেকটা মানুষের কাছে হিটের কনসেপ্টটা ইজ ডিফারেন্ট। কারণ আমরা সবাই প্রচুর ডিফারেন্ট লেয়ার্সে চিন্তা ভাবনা করি। দ্য ওয়ার্ল্ড ইজ বিগার নাও, পিপল আর থিঙ্কিং way more. We are not depending on the market to teach us what to listen to. We are finding our own content and listening to stuff. হিট, আমার কাছে হিট একটা মারাত্মক হিট গান যেটার ইউটিউবে এই মুহূর্তে হয়তো 10 লাখ ভিউ নয়, সেটা হচ্ছে ডাক বাক্সের গান। হ্যাশট্যাগ অভিকিজম বলে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ওখানে একটা সুজানের একটা ভার্জন আছে, আপনারা প্রত্যেকে গিয়ে শুনবেন ডাক বাক্সের গানটা, ওটা আমার রেকমেন্ডেশন আপনাদের কাছে। ওইখানে একটা অন্তরা, মানে একটা ভার্স এরকম লেখা আছে, সুজান যদি রাধা হতে যমুনা নদীর তটে, আমি 1000 বছর বাঁধব তোমায় প্রেমের গানের জটে, দাও যুক্তি অদ্ভুত যদি তাতেও ধরো খুঁত, আমি রাখাল সাজবো গ্রামে তোমায় ডাকবো অন্য নামে, সেথায় বাঁশির শব্দ শুনে তুমি ঝাঁপিও আগুনে, তাতে কলম ভরবো ছাইয়ে আমি লিখবো পুরাণ, লিখবো তাতে লিরিক্সই তো একটা অন্য জায়গায় নিয়ে চলে যায়, তাই না? হ্যাঁ, তো এটা তো কমিউনিকেটেড নয়। ঠিক। তার কারণ হচ্ছে অভিজ্ঞতার কোনোদিন ইচ্ছাই করেনি আমি আমার গানটা প্রমোট করবো, যে শুনবে শুনবে। সো হিট হওয়ার কনসেপ্টটা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা টাকা ইনভেস্ট করছেন তাদের কাছে ইম্পর্টেন্ট, ঠিক, আর্টিস্টদের কাছে ইম্পর্টেন্ট। আমি আরেকটা প্রশ্ন করবো, এই যে প্রমোট শব্দটা তুমি ব্যবহার করলে, আমি প্রমোটটাকে একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই। সেটা হচ্ছে যে একটা গান, এটা আমি জানি না তুমি সহমত হবে কিনা, কিছু গান এই প্রমোশনের খাতিরে অনেকটা চলে যায়, আর কিছু গান প্রমোশন না করতে পারার ওই অলিন্দে বা অন্ধকারের থেকে অনেক কটা গান হারিয়ে যায়। আমার বক্তব্য এটা না, আমার বক্তব্য হচ্ছে এটা যে একটি গান যারা এখনকার সঙ্গীত শিল্পীরা গাইছে, তারা কি ইউটিউব বা ফেসবুক বা ডিজিটাল মিডিয়ামের জন্যই একটি সিঙ্গেলস বার করছে, নাকি তারা ভাবছে যে এই গানটা গিয়ে হয়তো কোনো একটা সিনেমার জন্য যেতে পারে, বা আমি আরেকটু বড় পরিসরে একটা গান ভাবতে পারি, না এইটাই স্টিক টু লাইকস, কত শেয়ার্স, সেখান থেকে কত টাকা আসলো আমার, সেটার উপরে। মানে আমি বেশিরভাগ সঙ্গীত শিল্পীদের তারা নিজেদের চ্যানেলে একটি করে গান, সিঙ্গেলস, দুর্গাপুজো একটা গান বা কালী পুজো একটা গান, একটা ভক্তিগীতি, এরকম করে বার হচ্ছে। কিন্তু এইটা নিয়ে যে আরো কিছু করা যায় বা একটা অন্যভাবে কিছু ভাবনা চিন্তা, কথা হচ্ছে প্রমোশন করাটা একজন শিল্পীর কাজ নয়, তাই তো হচ্ছে। মানে এটা তো ইউ ক্যান ডিনাই দ্যাট, রেসপন্সিবিলিটিটা আমাদের উপর কেউ চাপিয়ে দেয়নি, আমরা নিজেরা নিয়ে নিয়েছি, কেউ চাপিয়ে দেয়নি আমাদের। প্রমোট করাটা আমাদের শিল্পীদের কাজই নয়, আমাদের কাজ হচ্ছে শুধু মানে আমাদের শিল্পটা যেটা সেটা প্র্যাকটিস করা বা সেটা এক্সিকিউট করার চেষ্টা করা, সেটা নিয়ে যা ইচ্ছা করা। প্রমোট করাটা আমাদের কাজ নয়। সেলফ প্রমোশনের কনসেপ্টটা শুধুমাত্র সেলসম্যানদের উপরেই ভ্যালিড। উই আর নট সেলস পিপল, উই ডোন্ট নো হাউ টু সেল। আর প্রমোশনের জন্য অনেক গান অনেক বড় হয়ে যাচ্ছে, এটা তো ফ্যাক্ট, ইটস আ টাইম অফ ডেটা, ইউ ক্যান নট ডু এনিথিং অ্যাবাউট ইট। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির 1 বছরের ফিল্মের যা বাজেট, মানে মিউজিকের একটা ফিল্ম মিউজিকের যতটা বাজেট, সেটা বম্বে বা পাঞ্জাব ইন্ডাস্ট্রির একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টের একটা মিউজিক ভিডিওর বাজেট, বা তার থেকেও কম। তারা প্রমোশনে যত টাকা ইনভেস্ট করে, তাদের প্রমোশনে যত টাকা ভিউজের জন্য তারা ইনভেস্ট করে,
সেটা আমরা কল্পনাই করতে পারবো না। তো আমাদের কলকাতার বুকে দাঁড়িয়ে মার্কেট সাইজ যতদিন না বড় হবে, আমরা শিল্পী হিসেবে প্রমোশন নিয়ে অত কথা বলতে পারবো উচিত না আমাদের। আমাদের যারা অনুরাগী আছেন, যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করেন, তাদের জন্য কাজ করে যাওয়াটা আমাদের রেসপন্সিবিলিটি, প্রমোট করাটা আমাদের রেসপন্সিবিলিটি। ঠিক। আমি এই প্রসঙ্গে তো আরেকটা কথা বলতে পারি যে একটা সময় বলা হতো যে তুমি কি করো, মানে এটা অনেক জায়গায় শোনা যে তুমি কি করো, আমি অভিনয় করি, মানে এছাড়া আর কি করো। এবং এই কারণে বলা হয় যে, যেরকম বলা হয় যে থিয়েটার করলে সেই থিয়েটার থেকে টাকা, নাটক করে টাকা পয়সা রোজগার করা যায় না, আর যাই করা যায়। এখন কি এই ক্ষেত্রে গান বা এইটাও ঢুকে যাচ্ছে? কারণ একজন শিল্পীর একটা গান গেয়ে বা একটা গান তৈরি করে সেই টাকা ঘরে তুলে একটা সংসার চালানো, সেটা মানে আমার তুমি যা যা বলছো সেই কথাতে যদি দাঁড়াই, সংসার চলবে না একজন সঙ্গীত শিল্পীর। শুধু একটি গান বা দুটো কাজ বা একটা সিনেমায় কাজ করে, সিনেমার বাজেটের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, মিউজিক। তো আমি বলতে চাইছি যে কি করে একটা সঙ্গীত শিল্পীর সংসার চলবে? মানে আমি এই গানটা না করে অন্য তার কি একটা ব্যবসা থাকে, বা কি হয়, কিভাবে চলে বিষয়টা? এটাই তো একটা ক্যালকুলেশন বিষয় আর কি। আমি এই গোটা কনসেপ্টটাকে একটা খুব সহজ গল্প দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সেলস, মানে একজন সঙ্গীত শিল্পী নিজেকে প্রমোট করার জন্য যতটা সোশ্যাল মিডিয়াতে টাইম বা টাকা ইনভেস্ট করে, ঠিক ততটা মানে গায়ে গতরে খাটনি কিন্তু ট্রেনে যে বাউলটা গান গিয়ে মাধুকরী করে সেও করে। নিজের কাজটা করে দিতে হবে, কিভাবে করতে হবে এটা ফর্মুলাটা কেউ ডিফাইন করে দিতে পারেনি এখন পর্যন্ত। আমি তো জানি না কি করতে হবে, আমার কাছে যতটুকু কাজ আসে আমি সেটা আনন্দের সাথে করি, তাতে আমার যতটা ঘর চালানো সেটা আমি চালাতে পারি, থ্যাংক গড পারি, এবং সেটা মানুষের ভালোবাসার জন্যই পারি, আদারওয়াইজ না। কিন্তু কোনো একটা মাধ্যমের জন্য আমি প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছি, আমার নামটা মানুষের কাছে পৌঁছে গেছে, কিন্তু সেটা উপরে ভিত্তি করে কিন্তু আমি আমার কাজটা করি না। আমি অনেকটা সময় নিয়েছি আমার লাইভ অনুষ্ঠানে যখন আমার নামটা বলা হয়, সেটাতে বলে এলিমিনেট করতে, যে আমার নিজের নামটা বলুন, শুধু আমার নামটা বলুন, বা দরকার নেই নামটা বলার দরকার নেই, পরবর্তী শিল্পী মঞ্চে আসছেন এইটুকু বলুন। আমার কাজটা কিন্তু আমি যতক্ষণ গান গাইছি ততক্ষণ, মাই ওয়ার্ক ইজ মাই প্রমোশন। এইটা যত সহজে বিলিভ করবে, আমার মনে হয় মিউজিকটা খুব সাধনার একটা জিনিস, তো কার্মা অ্যাডস টু ইয়োর ভ্যালু। ইট ডাজ, অ্যাবসলিউটলি ইট ডাজ। যেই কথাগুলো তুমি বললে, সেই কথাগুলো আমার মনে হয় যে যারা এখনকার সঙ্গীত শিল্পী বা যারা একটা গিটার নিয়েই হয়তো লাইভ করছে বারবার ফেসবুকে এসে, এই তরুণ যারা 15-16 বছর যাদের ইচ্ছে যে এরকম একটা শিল্পী হব, বা আমি অরিজিৎ সিং হব, এখন অনেকেরই মানে অরিজিৎ সিং একটা আইডলের জায়গায় চলে গিয়েছে, বা এদের মতো সঙ্গীত শিল্পী যারা হতে চায় তাদের কাছে অনেকটা ভয়ও পাওয়ালো, এবং একই সঙ্গে এইটা কোনোভাবে তাদেরকে উদ্বুদ্ধ করলো যে এই শেখাটার আগে, মানে আমি বলতে চাইছি সঙ্গীতটা জানার আগে সঙ্গীতের প্রমোশনটা যেন না শিখে নেয়। এইটা বোধহয় একটা ইম্পর্টেন্ট কথা যেটা তুমি বললে। না, এটা আমি কিছু বলিনি, এটা আমার একদম ব্যক্তিগত মতামত, এবং এই ব্যক্তিগত মতামতটা থাকার কারণে আমি আমার নিজের সোশ্যাল মিডিয়াটাকে প্রচন্ডভাবে নেগলেক্ট করেছি অনেক বছর ধরে। কিন্তু সেটাতে আমার একটাই জিনিস খারাপ লেগেছে, যে এইটাতে আমার মানে ভুলটা কোথায় হয়েছে। এটাতে মাঝখানে যে বললাম যে অনুরাগীদের কাছে পৌঁছে যাওয়াটা আমাদের রেসপন্সিবিলিটি, ওইটুকুর জন্য সোশ্যাল মিডিয়াটা আমাদের একটা মিডিয়াম, আমাদের ফ্রি মিডিয়াম দিয়ে দিয়েছে। সেইটাকে আমরা যতটা পারি যদি মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য যতটুকু করা সেটুকু করতে পারি। সো সেইটাকে যতটা মেটেরিয়ালাইজ করা যায়, কারণ এই মিডিয়াটাও এখন আমাদের ফ্রি মিডিয়া হলেও এই মিডিয়াটা আমাদের মানে অর্থকরী দিক থেকে অনেকটা সাপোর্ট দিচ্ছে। মানে ডেটা বলছে যে ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে পাঞ্জাব হোল্ডস দ্য মানে মেজরিটি অফ পার্সেন্টেজ অফ দ্য অ্যারাউন্ড $480 billion of industry, Indian music industry. Punjab holds 75% of it, and it's coming completely from online, not from film. Completely from online, মানে ইন্ডিপেন্ডেন্ট যারা তাদের কাছে। ইয়েস। সো এটাতে আমি কেউ নই এটাতে ডিমোটিভেট করা। কেন করবো ডিমোটিভেট? আমি 2016-তে প্রথম বাংলা কাভার গানের একটা মানে এসডি বর্মনের একটা গানের মানে প্রচন্ড সাহস দেখিয়ে একটা ভয়ঙ্কর ভিডিও আমি আপলোড করেছিলাম। সেখানে প্রচুর ভুল ছিল, কিন্তু করেছিলাম। কিন্তু সেটার পরে যে ওটা মানুষের কাছে খুবই ভালোভাবে পৌঁছয়,
লোকজন পাগলের মতো শুনতে থাকে। ইনফ্যাক্ট মোহরও আমাকে বলেছে যে ওই গানটাও লুপে শুনতো তখন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো গানটা প্রায় 10-15 হাজার প্লে লিস্টে অ্যাডেড, রোজ কিছু না কোনো মানুষ শোনেন সেটা। সেইটা আমার শিল্পী হিসেবে আমার অনুরাগীদের কাছে রেসপন্সিবিলিটি ছিল যে আরো তাদের এরকম কিছু গিফট দেওয়ার। ঠিক, সেটা তো আমি পারিনি, দ্যাটস মাই ফ্ল, সো আই শুড ওয়ার্ক অন ইট, অ্যান্ড আই প্রমিস ইউ গাইজ আই এম ওয়ার্কিং অন ইট। ঠিক। স্ত্রীর কথা বললে এইবার একটু ব্যক্তিগত জীবনে যাই। বাবা হওয়ার পর থেকে জীবনের মিউজিক্যাল জার্নিও কি পাল্টেছে? হ্যাঁ, মানে ছেলে তো তালে যদি রেসপন্ড করে সো অফকোর্স পাল্টাবে, কিন্তু ওই ব্যাক টু রুটস আর একটু হয়েছে, আবার হীরক রাজার দেশের গানগুলো একটু বেশি শোনা হচ্ছে, আর চেষ্টা করছি ধ্যানকে একটু ফোন থেকে দূরে রাখা, পারছিও সেটা কিছুটা করতে, কারণ মিউজিকটাতে অনেক বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে। ভালো অনেকদিন গোটা ক্লাসিক্যাল পারফরমেন্সেস শোনা হয়নি, সেটা ধ্যানের সাথে বসে দেখছি, সো এই চেঞ্জেস গুলো হচ্ছে। ঠিক। এই একটু আগে বলছিলে যে মানুষের কাছে পৌঁছানো, অনুরাগীদের কাছে আরো পৌঁছানো, তো অনুরাগীদের কাছে পৌঁছানোর জন্য যে 28 তারিখের পারফরমেন্স, তার ব্যাপারে তুমি যদি একটু বলে দাও ক্যামেরায়। আপনাদেরকে আমার তরফ থেকে জানিয়ে রাখি 28 তারিখের অনুষ্ঠানটার ব্যাপারে দেখা হবে। আপনারা ওয়ালের থ্রু দিয়ে যারা জানছেন, টিকিটস আপনারা ডেফিনেটলি কালেক্ট করুন, আসুন অনুষ্ঠানটা দেখতে, এবং একটা নতুন এক্সপিরিয়েন্স বা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেওয়ার রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদের ডাকছি। সো আপনারা আসুন, এনজয় করুন এবং জানান কিরকম লাগলো। ঠিক। কিন্তু এই যাওয়ার আগে ও যেটা বললো, অনুষঙ্গ নিয়ে বলছি যে গানের মানুষ আমার সামনে রয়েছে, গান পাগল মানুষ আমার সামনে রয়েছে, তো এইটুকু তো থাকতেই পারে যে একটি গান, যেই গানটির কথাই বলছিলাম আমরা, সেই গানটাই যদি কিছু দুকলি হয়ে যাক, কিলবিল সোসাইটির যে গানটি। ও আচ্ছা। তুমি কথা আমি হই মনোমুখর, তুমি মায়া আদরের যুক্তাক্ষর, তোমার ছায়া এসে বুঝেছে সময়, দুদিনের প্রেম হয় অবিনশ্বর। চলে যেতে হবে এখন, পিছু টানে ছুটেছে মন, আঙুলেরা জানে শেষ দেখা নয়, এ হন্যতে শরীরে না সে অন্যথা দেবে দেখা, যেন 7 জন্মের এই পরিচয়, কাঁধে মাথা রেখে তোমার হব এ দিগন্ত পার, গানে গানে পাড়াবে ঘুম তোমার দুঠোঁট। থ্যাংক ইউ দুর্নিবার। এরকম অনেক সাক্ষাৎকার, আড্ডা, আলোচনা, গসিপ, ফান, আরও অনেক ধরনের গল্প জানতে ইউটিউব চ্যানেলটা আমাদের রয়েছে, তার নিচে একটা স্ক্রোল বার যাচ্ছে, ওখানে একটা বেল আইকন আর সাবস্ক্রাইব বাটন টিপে দিতে হবে। আর ওই গানেই দেখা হবে আবার কারো একজনের সঙ্গে। ততদিন টাটা, বাই বাই। আমার সঙ্গে ক্যামেরা সৌমদীপ আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে।